স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। জুলাই অভ্যুত্থানে বিতাড়িত রাজনৈতিক শক্তিগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চান বলে জানান তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, ক্ষমতা হস্তান্তরের পর অবসর জীবন বেছে নেবেন তিনি। নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়ার সফর করেন প্রধান উপদেষ্টা। সেখানে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরানামাকে এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন। দায়িত্ব পালনে বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে তিনি জানান, বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক শক্তিগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একজন নেতার চেয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় একজন অভিভাবক হিসেবেই বর্তমানে নিজের ভূমিকা তুলে ধরতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের সামনে থাকা বিশাল চ্যালেঞ্জের কথাও তিনি অকপটে স্বীকার করেন। বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথাও তিনি জানান। সেই সাথে ক্ষমতা হস্তান্তর করে অবসর নেওয়ার ইঙ্গিত দেন। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ এই নির্দেশনা দেওয়া হয়। একাধিক দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেমিটেন্স যোদ্ধারা। এ সময় দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অঙ্গীকার করেন প্রবাসীরা। সম্প্রতি কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান মোহাম্মদ হযরত আলী খান। দোহায় বাংলাদেশ দূতাবাসের হল রুমে আয়োজিত এ সভায় কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কাতার বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। এ সময় প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরেন রেমিটেন্স যোদ্ধারা। সেই সাথে দেশে রেমিটেন্স পাঠাতে রাষ্ট্রদূত নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। দর্শক, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ মালদ্বীপ পর্যটনের জন্য সারা বিশ্বে সুপরিচিত। সম্প্রতি ভারতের ভিসা জটিলতার পর মালদ্বীপ হয়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের প্রিয় গন্তব্য। গেল 50 বছরের মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাদা বালির সৈকত, স্বচ্ছ পানি আর নীল আকাশের জন্য মালদ্বীপের খ্যাতি বিশ্বজুড়ে। সম্প্রতি ভারতের ভিসা সংকটের পর এই মালদ্বীপ হয়ে উঠেছে বাংলাদেশিদের জন্য জনপ্রিয় গন্তব্য। প্রাকৃতিক দৃশ্য ছাড়াও পর্যটকদের জন্য নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থা রয়েছে এই দেশটিতে। সাথে রয়েছে সুস্বাদু খাবার। তাই তো গেল 50 বছরের মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আমি এখন মাফুসিতে আছি, মানে এত সুন্দর, মানে আমার এক্সপিরিয়েন্স, মানে আমাকে এত মানে এক কথায় আমার রিফ্রেশমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, নিচের শার্ক গুলা মুভ করতেছিল, আমরা উপরে পানিতে নামার পরে ওখানে আমরা শুয়েছিলাম। দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স, বলবো অ্যামেজিং এক্সপিরিয়েন্স। পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে মালদ্বীপের মাপসি আইল্যান্ড, যেখানে স্বল্প খরচে থাকা খাওয়া সহ নানা সুবিধা পাচ্ছেন পর্যটকরা। Like once they send me like a message or something, please mention 2025 Pamkasa, so then we know that this. যারা হানিমুনের জন্য আসেন, বিভিন্ন ফ্যামিলি নিয়ে আসেন, আপনারা আসতে পারেন। এখন আমাদের এখানে রয়েছে অনেক সুন্দর অ্যাক্টিভিটি। আকর্ষণীয় একটা গন্তব্য সেটা হচ্ছে মালদ্বীপ, এবং মালদ্বীপের যে বিভিন্ন আইল্যান্ড গুলো সেটা আসলে দিন দিন আসলে জনপ্রিয় হয়ে বাংলাদেশি টুরিস্টদের মানে আগমনের যে গন্তব্যটা, সেটা আমি বলবো যে এটা বর্তমানে চেয়ে ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা আছে। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিদিন 7,000-এরও বেশি পর্যটক মালদ্বীপে ভ্রমণে আসছেন। দেশটিতে আগমনকারী পর্যটকদের শীর্ষস্থানে রয়েছে চায়না, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, জার্মানি। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 16তম হলেও ধীরে ধীরে বেড়েই চলেছে বাংলাদেশি পর্যটকদের আগমন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে মালদ্বীপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান তালুকদার। ইমরান, মালদ্বীপ কেন এত জনপ্রিয় হয়ে উঠছে আর পর্যটকদের জন্য কতটা নিরাপদ ব্যবস্থা রয়েছে, খরচই বা কেমন মালদ্বীপে ঘুরতে গেলে? ফয়সাল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বিশ্ববিখ্যাত পর্যটন এই গন্তব্যস্থান মালদ্বীপে, পুরা মালদ্বীপ জুড়ে আপনার মনে হয় যেন একটা পর্যটন, প্রত্যেকটাই পর্যটন স্পট। এবং মালদ্বীপে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে পর্যটকরা আসছেন, ওনাদের খরচ ডিমান্ড করে ওনাদের নিজস্ব তহবিলের মাধ্যমে ওনারা কত টাকা খরচ করবেন। এর ভিতরে আপনার বিভিন্ন আইল্যান্ড, বিভিন্ন প্রাইভেট রিসোর্টগুলো আছে, যেগুলোতে আপনার স্বল্প আয়ে আপনি ভ্রমণ পিয়াসু যারা আছেন তারা তাদের সৌন্দর্য উপভোগ করতে পারেন। উদাহরণস্বরূপ আপনার মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী আপনার আইল্যান্ড, গুলি আইল্যান্ড, মাপসি আইল্যান্ড, হিমাপসি আইল্যান্ড, এই ধরনের যেই সুন্দর স্পটগুলো আছে, এগুলো আপনার প্রতি রাত্রে একজন কাপল $70 থেকে $75 মাধ্যমে আপনার সুন্দর আরাম আয়েশে জীবনযাপন করতে পারেন। পাশাপাশি আপনার এই স্থানগুলো থেকে বিভিন্ন রিসোর্টে আপনার যাওয়ার জন্য ওখান থেকে বুকিং করতে পারেন। এছাড়াও আপনার বিভিন্ন যে স্নোক্লিং, স্কুবা ডাইভিং এবং ডলফিন দেখানোর জন্য যেই আয়োজনগুলো রয়েছেন মালদ্বীপের পর্যটকদের কাজ জন্য, মালদ্বীপে যারা ট্যুরিস্ট গাইড আছেন এদের কাছ থেকে আপনি প্রত্যেক সময় এগুলো আপনি বুকিং করতে পারবেন। এছাড়া আপনি দেখেন, বিগত 50 বছরে বাংলাদেশ থেকে যতজন ট্যুরিস্ট মালদ্বীপে আসে নাই, তার চেয়ে গত 3 বছরে প্রায় তার দ্বিগুণ এসেছেন। আমি যদি বলি আপনাকে, 2024 সালে বাংলাদেশি পর্যটকের সংখ্যা মালদ্বীপে প্রায় 33,000-এরও বেশি। এই বছরের আগস্ট মাসের মধ্যে আপনার প্রায় 20,000-এরও বেশি বাংলাদেশি পর্যটক মালদ্বীপে এসেছেন। সেক্ষেত্রে আপনার 29% এই বছরে ইনক্রিজ হয়েছে এবং সেই ইনক্রিজটা আপনার ক্রমান্বয়ে বেড়ে চলছে। আর সবচেয়ে মালদ্বীপের পর্যটনের ক্ষেত্রে সরকার যেটা জিরো টলারেন্স হিসেবে নিয়েছেন, সেটা হলো সিকিউরিটি অ্যান্ড সেফটি। এই মালদ্বীপিয়ান যারা আছেন তারা একজন পর্যটকদের যেভাবে সম্মান করা দরকার, সিকিউরিটি দেওয়া দরকার, সেফটি। ইমরান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উদযাপন উপলক্ষে মালদ্বীপ শাখা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সভাপতি বাংলাদেশ পূর্ণ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। আরাফাত রহমান কোকোর স্মরণে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক বাবর চৌধুরী। সদস্য সচিব আজিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার জাকারিয়া। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম সহ আরও অনেকে। দর্শক, উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য যুক্তরাষ্ট্র। সেই স্বপ্নে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি। সেই সাথে মার্কিন আইন সম্পর্কে না জানায় অনেকেই থাকছেন বেকার। বিশেষ করে শিক্ষার্থীদের অনেকে কাজ না পেয়ে পড়ছেন বিপাকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনি তো দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আগের তুলনায় বর্তমানে কাজ পাওয়া কেন কঠিন হয়ে পড়েছে?
আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আর পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা কিভাবে কাজ করতে পারবেন, এই সবকিছু মিলে বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আরে আপনার কথা শোনা যাচ্ছে না, একটু যদি আনমিউট করতেন। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 15 আগস্ট স্থানীয় শাহজালাল জামে মসজিদে বাদ মাগরিব আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এতে অংশ নেন। মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিএনপি কাতালোনিয়া শাখার আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ও সদস্য সচিব আজমান আলী সহ আরও অনেকে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাহরাইনের রাজধানী মানামায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি সহ আরও অনেকে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কা আছে? এমন প্রশ্ন যখন ঘুরছে তখন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে নির্বাচন, চলছে প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছে নির্বাচনের রোডম্যাপ নিয়েও শঙ্কা ছিল, তবে তা ভুল প্রমাণিত হয়েছে। গণতন্ত্রে ফিরতে ভোট ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরেই প্রস্তুত হচ্ছে গোটা দেশ। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির সাথে আইন শৃঙ্খলা কমিটির হচ্ছে দফায় দফায় বৈঠক। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এর মধ্যে কিছু রাজনৈতিক দলের নেতাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন বক্তব্যে জনমনে তৈরি হয়েছে সংশয়। আসলে কি নির্বাচন হবে নাকি নয়? শুক্রবার মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহের বীজ বপন করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনারা থামেন। এদিকে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা এক অনুষ্ঠানে কথা বললেন নির্বাচন প্রসঙ্গে। জানালেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যে শুনতে হবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করতে। তবে নির্বাচন বিশ্লেষক ও নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। নির্বাচনী ক্ষেত্রটা যদি সমতল হয়, একটা ইতিবাচক পরিবেশ যদি বিরাজ করে, তাহলে ভোটাররা ভোট দিতে আসবে। নির্বাচন কমিশনের ভূমিকা প্রধান, কিন্তু নির্বাচন অন্যান্য অংশীজন যদি তারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন না করে, নির্বাচন কমিশন কিন্তু সুষ্ঠু নির্বাচন করা তাদের পক্ষে সম্ভবপর হবে না। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের রোডম্যাপ নিয়েও শঙ্কা ছিল, তবে তা ভুল প্রমাণিত হয়েছে। গণতন্ত্রে ফিরতে ভোট ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। মানুষ এখন মনে করছে যে না, নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা যাওয়া উচিত। প্রধান উপদেষ্টা যখন একটা বক্তব্য বলেন এবং তার সরকারের পক্ষ থেকে সেই ঘোষণা অনুযায়ী যখন নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে বলা হয়, তখন আমরা এটাকে আস্থা রাখতে চাই। আশঙ্কা আছে, কিন্তু আমরা আস্থা রাখতে চাই এবং সেই আস্থা
নিয়েই আমরা মনে করতে চাই যে আগামী ফেব্রুয়ারিতেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। সরকার ও ইসি যতই চেষ্টা করুক, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া উৎসবমুখর ভোট সম্ভব নয় বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।